এ জামাতিরা হচ্ছে সুদখোর, এরা সুদের ব্যবসা করে, এরা সুদখোর। আওয়ামী লীগেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, আর জামাতের সাথে মিশলে আপনার ইমানই লুট হয়ে যাবে। ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই জামায়াত ইসলামী নাকি সুদ খায়, ভাই জামায়াত ইসলামী নাকি সুদের ব্যবসা করে, জামায়াত ইসলামী নাকি লক্ষ লক্ষ টাকা দেশ থেকে পাচার করে, বিএনপি লুটঠুট কোনো কিছুই করে না, বিএনপি ভালো না, এরকমই মন্তব্য করেছেন বিএনপির একজন নেতা। তো বিএনপি সেই নেতা কী বলছে আমাদের কাছে সেই ভিডিওটি আছে, দেখাবো দর্শক। পিনাকি ভট্টাচার্য তিনি নাকি ভারতের এজেন্ট, তিনি রয়ের এজেন্ট না ভাই, এরকমই বলেছেন বিএনপি পন্থী একজন সাংবাদিক মাসুদ কামাল। তো মাসুদ কামাল ভাই আপনি তাকে ভালো ছিলেন, আসলে এই দালাল হলেন কবে থেকে রে ভাই? ভাই ভালো হইতে হবে আপনার ভাই, তাছাড়া এই জনগণ কিন্তু একেবারে নিক্ষেপ করে ফেলে দিবে আওয়ামী লীগের সাংবাদিকদের মতো। তো ওই ভালো হইতে হবে। তো দর্শক, মাসুদ কামাল পিনাকি ভট্টাচার্যকে ভারতের দালাল নিয়ে কী বলছেন আমাদের কাছে সেই ভিডিওটি আছে, দেখা বাকি চলুন দেখে আসি বিএনপি সেই নেতা জামায়াত ইসলামের উদ্দেশ্য করে কি বলে, এরপর আমরা কথা বলবো। এ জামাতিরা হচ্ছে সুদখোর, এরা সুদের ব্যবসা করে, এরা সুদখোর। আওয়ামী লীগেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, আর জামাতের সাথে মিশলে আপনার ইমানই লুট হয়ে যাবে। বিএনপি কিন্তু কোনো লুটপাটের দল নয়, কোনোদিন লুটপাটও করতে পারে না, আর করেনি, এবং সন্ত্রাসীও নয়। গীবতকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না, তার মানে এই জামাতিকে আল্লাহ পছন্দ করে না। মোবাইলে কিন্তু এরা প্রচার করতে ভালো, মানে আপনার বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চালাইতে পারে, বিএনপির বিরুদ্ধে যত পারে অপপ্রচার চালাচ্ছে। ইসলামী ব্যাংক, এটা এই জামাতের ব্যাংক, বুঝছেন না? ওই ব্যাংক থেকে আপনার শত শত কোটি টাকা, এই যে আমাদের এই যে আমনুরাতে ঝিলিম ইউনিয়নে অটোগুলা দেখছেন না, ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকের লোন নেওয়া এবং তাদেরকে সুদ দিতে হয়। এ জামাতিরা হচ্ছে সুদখোর, এরা সুদের ব্যবসা করে, এরা সুদখোর, মানে আল্লাহর নবীর এরা হলো যে দুশ্মন। কি কথা ঠিক আছে না? কোন হুজুর থাকলে বলেন, আমার সাথে প্রতিবাদ করেন। যারা সুদখোর, যারা সুদ খায়, তারা আল্লাহর নবীর দুশ্মন। তার মানে এই জামাতিরা আল্লাহ এবং আল্লাহর নবীর দুশ্মন। কথা ঠিক আছে না? আবার দেখবেন ওই মোবাইলে কিন্তু এরা প্রচার করতে ভালো, মানে আপনার বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চালাইতে পারে, বিএনপির বিরুদ্ধে যত পারে অপপ্রচার চালাচ্ছে। আরে ভাই, ওই যে বাসে দেখেন না একটা সিট থাকে ড্রাইভারের পাঁজরে, মহিলার একটা সিট থাকে না, ওটা রিজার্ভ, মহিলারা বসবে। তো যুগে যুগে আমাদের রাজনীতিতে কিছু লোক আছে, যখন যে দল চলে আসে তখন ও কিন্তু ওই দলেরই লোক হয়ে যায়, আছে না? এরাই কিন্তু চাঁদাবাজি করে, লুটপাট করে, আর দলের নাম বদনাম হয়। কথা ঠিক আছে না? বিএনপি কিন্তু কোনো লুটপাটের দল নয়, কোনোদিন লুটপাটও করতে পারে না, আর করেনি, এবং সন্ত্রাসীও নয়। ঠিক আছে না? এরা মোবাইলে এই গুজব ছড়ায়, গীবত করে। আপনারা জানেন না, এখানে হুজুর সাহেব আছেন, গীবতকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না, গীবতকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না, তার মানে এই জামাতিকে আল্লাহ পছন্দ করে না। আবার দেখবেন এরা কিন্তু মিথ্যা কথা ভালো বলে, খেয়াল করে দেখিয়েন, খেয়াল করে দেখবেন, এরা মিথ্যা কথা বলে। আবার যদি না, নাটক না, ওটা ওরা উত্তর দেয় কি জানেন? এই তোমরা মিথ্যা কথা বলো কেন? তো ওরা বলে যেটা আমাদের একটা কৌশল, এটা একটা কৌশল। মিথ্যা কথা হচ্ছে পাপের শিরোমণি, এই পাপের শিরোমণি মিথ্যা কথা, যেটা আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, ক্ষমা করবে না, মাফ করবে না, সেই কাজটাই জামাতিরা করে। কথা ঠিক আছে না? আওয়ামী লীগ তো দেশের সম্পদ লুট করেছে, আর জামাতের সাথে যদি মিশেন না, তাহলে আপনার ইসলামের যে অনুভূতি, এই অন্তরে যে অনুভূতিটা আছে, সেটা লুট হয়ে যাবে। আওয়ামী লীগেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, আর জামাতের সাথে মিশলে আপনার ইমানই লুট হয়ে যাবে। কাজেই সতর্ক থাকবেন, সজাগ থাকবেন এই জামাত থেকে। ঠিক আছে না? আমি যে কথা বলছি, ওই যে এনজিওর কথা। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে বিএনপির নেতা তিনি ভাই গাঁজা ঠাজা অথবা শুকনা পাতা অথবা গঞ্জিকা সেবন করে এসে তিনি এখানে হয়তো বক্তব্য দিচ্ছেন, তিনি পাতি টাতি নেতা হবেন। তো এক দর্শক অত কথা বলবো না ভাই, নিজের দোষটা একটু স্বীকার করেন। জামাতের হয়তো ভুল টুল থাকতে পারে, আপনাদের তো ভুল আছে রে ভাই, ভিডিও প্রমাণ সহ তো আমাদের কাছে আছে। হ্যাঁ, তো আপনারা স্বীকার করেন না কে রে ভাই?
না, নিজেরা বলতেছে যে, ক্লিয়ার করে বলতেছে যে ভাই বিএনপি লুটঠুট করে না, সব জামাত ঠামাত এগুলাই করে, সন্ত্রাসী করে। হ্যাঁ, ওরে ভাই কি একটা অবস্থা! জান্নাত থেকে পলাই এসে তিনি এই মতো দুনিয়া এসে পড়লো। একদম কত কথা বলবো না। এইবার চলুন আমরা দেখে আসি যে সাংবাদিক মাসুদ কামাল তিনি পিনাকি ভট্টাচার্যকে তিনি বলতেছেন যে তিনি রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট। মানে এটা মানা যায় ভাই? মাসুদ ভাই, আপনাদের আসলে জনগণ পাইলে রাস্তায় সাবধানে চলাফেরা করেন। জনগণ মানে বিশেষ করে যে ইয়াং যুবকরা কিন্তু পিনাকি ভট্টাচার্যকে খুব ভালোবাসে। ওই দেখেন না পিনাকির কথায় 32 নম্বর ভাঙলো তারা। তো ওই 32 নম্বরের সেই যুবকদের সামনে যদি পড়েন তাহলে কিন্তু খবর আছে আর কি। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি কি বলছে। ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট। অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে অজু নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলে, বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তারা পীর মনে করে। কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে, এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারার যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। শেখ হাসিনাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন। কঠিন এটা আমরাই করে দিয়েছি, কঠিন। ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে জাতিসংঘের রিপোর্টটা, এটা কোনো ভূমিকা রাখবে কিনা। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি। দেখেন, আমরা শেখ হাসিনার বিচার করতে চাই, তো তাকে আপনি যেতে দিলেন কেন? প্রথম প্রশ্ন, তাকে যেতে দিলেন কেন? আপনি বলতেছিলেন যে যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলতো। তাকে মারলে আপনার সমস্যাটা কি? জনগণ যদি তাকে মেরে ফেলতো সে আপনার সমস্যাটা কি? তাকে আপনি যেতে দিবেন কেন? এসএসএফ এর দায়িত্ব তো ছিল না তাকে তাকে তখন তাকে রক্ষা করা, এটা তো তাদের দায়িত্ব বিদেশে ছিল। পাঠাই দেওয়ার কারো দায়িত্ব ছিল? তাকে বিদেশে পাঠাই দেওয়া কোনো দায়িত্বের মধ্যে পড়ে? তাকে হেলিকপ্টার দিয়ে আপনার ক্যান্টনমেন্টে নিয়ে রাখতে পারতেন। আপনি যদি আপনি তাকে বাঁচাতে চান, ইন্ডিয়া পাঠাতে হবে কেন? ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন, পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না, এটা বলেন কেন? দ্বিতীয় কথা হলো, দেখেন, ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে যে আমাদের কোনো বন্দী যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে। এই চুক্তির মধ্যে একটা জায়গায় কিন্তু ব্যারিস্টার ফুয়াদ আরো ভালো বলতে পারবেন, উনি আইনজীবী মানুষ, আরো ডিটেল বলতে পারবেন। আমি যতটুকু বুঝি, চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে। কিন্তুটা হলো, যদি আশ্রয়দাতা দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে, তাহলে তাকে তারা পাঠাবে না। ঠিক আছে? তাহলে ভারত যত কিছুই বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না। আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নে তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই। তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে, এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই। যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বাহ বাহ বলছে, এমন কিন্তু আমি পাই নাই। এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো। আমরা বলতে পারতাম যে ওনার বিরুদ্ধে আদালতে রায় আছে, উনি আসছেন না কেন, আসতে হবে, দিতে হবে, বলতে পারতাম। সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে। কে ঘটিয়েছে? কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে, এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে, বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে। আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে। আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারার যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে। আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। একটা জিনিস হলো কি, ডিপ এজেন্ট বলতে একটা কথা আছে। তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় যায়, মানুষকে আস্থায় নিয়ে নেয়। তখন যদি এই কাজ, তখন কি সারা দেশে শুনেন, শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল। এটা অগাস্টে হোক, মার্চে হোক, ডিসেম্বরে হোক, যে অনিবার্য ছিল। কারণ তার পাপের ঘোড়া
ভরতে 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 এমন এক জায়গায় ছিল, এটা উপচে পড়তোই। ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন। করার পর এখন ওনারা আসল কাজটা করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো? বাংলাদেশে এমন কোনো আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে? যাবে না। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে, ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করা হবে, সহ্য করলেন কেন আপনি? আপনি তো সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে জন্য দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে, ওই বিদেশে অবস্থানরত ওই লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে? আমি এই সন্দেহ করি। সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সবকে সেভাবে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড আর দরকার নেই, থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে তো বললো না, আগে বললো না কেন? তো এই পুরা জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওযু নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলে, বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তারা পীর মনে করে, এবং এই ঘটনা ঘটছে। এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি, এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি। কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন, এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়, কত বড় পলিটিক্যাল সে ভিকটিম হয়ে গেছে এখানে, এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন তো লাভটা আমার কি হলো? আমার তো দরকার শেখ হাসিনাকে। আপনি এই বাড়ি ভাঙবেন, সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। এই বাড়ি থেকে আগামীকালকে এসে নিয়ে কেউ উঠতে পারতো? সরকার যে কোনো সময় ভাঙতে পারতো। তো এখন কেন, যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন, তখন কেন এই সুযোগটা কে করে দিল? এটা একটা ভয়ঙ্কর, আমরা বলি তো আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে। কেন এই ষড়যন্ত্রে সবাই মাথা গোলাচ্ছে? দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আমাদের সাংবাদিক মাসুদ কামাল, তিনি জনপ্রিয় একজন সাংবাদিক ভাই, তার অবদান অবশ্যই আছে বাংলাদেশে, তাকে ছোট করবো না। তবে তিনি এখন দালালি শুরু করছেন আর কি ভাই, পিনাকি ভট্টাচার্যের মতো এরকম একজন লোককে তিনি বলতেছেন যে তিনি ভারতের দালাল ঢালছেন। এইটা মানা যায় ভাই? যেই লোকটা ভারতের পণ্য বয়কটের আন্দোলন করছে আরও 1 বছর 1-1.5 বছর আগে থেকেই, এরপর একের পর এক যে ভারত বিরোধী যে তার যে ভিডিওগুলো আপনি কি দেখেন না ভাই? এরপরও এই লোকটার কেন মনে হয় যে তিনি ভারতের দালাল? যাই হোক দর্শক, কত কথা বলবো না, আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে, হ্যাঁ। যাই হোক, তো ভাই আসলে ভারতের সবচেয়ে বড় জঞ্জাল যারা তাড়িয়ে দিল দেশ থেকে, যাদের অবদান ছিল, সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, তো এদেরকে তারা আবার বলতেছে যে ভারতের দালাল। মানে কি একটা অবস্থা! ভালো হইতে হবে ভাই, এরকম কথাবার্তা মানে বলা যাবে না আর কি, এইসব কথা থেকে দূরে সরে আসতে হবে। আপনারা ক্ষমা থাকতে বলতেছেন না, এসব আর বলবেন না, তাই হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।